খবরদার ওকে একটু হেল্প করবেন না। বউকে নাকি সব কাজ করে খাওয়াবে, তাহলে এতটুকু পেঁয়াজ কাটতে নাকের পানি চোখের পানি এক হলে কি কাজ করে খাওয়াবে? তাই বলে তুমি বেচারাকে এইভাবে কষ্ট দেবে? এটা ওর শাস্তি। গত 2 দিন আমাকে অনেক প্যারা দিছে। আপনি যদি ওকে পেঁয়াজ কাটতে সাহায্য করেন তাহলে আমি কিচেন থেকে বের হয়ে যাব। বাপরে, বিয়ের আগে কি থ্রেট দেয়, বিয়ের পর যে কি করবে আল্লাহ মালুম। তাইং ভাই আফসোসের সুরে বলল, তোর জীবন তেজপাতা থেকে বাঁশপাতায় রূপান্তরিত করবে ভাই। এনাজ একগালে হেসে আমার দিকে তাকিয়ে তাইং ভাইকে বলল, আমিও সোজা করতে জানি, যে যেমন তার সাথে তেমন করে সিধা করার অভিজ্ঞতা আমার আছে। অবশ্য তুই এটা ঠিক বলেছিস, সেদিন রোশনকে যা মারটা দিলি ভাই, আমি তো অবাক। আমি তো ভেবেছিলাম তুই একা গিয়ে মার খেয়ে আসবি, পরে দেখলাম তুই একাই ওর 13টা বাজিয়ে দিলি। তোরা শেষে গিয়ে না ধরলে ওকে আমি মেরেই ফেলতাম। ওদের একটু বার বেড়েছিল, কিছু বলছিলাম না বলে পার পেয়ে গেছে ভেবেছে। মনের আশ মিটিয়ে যদি মারতে পারতাম তাহলে মরেই যেত। এমনি 1 হাত পা ভেঙে হসপিটালে ছিল কতদিন। আমি চিন্তিত ভঙ্গিতে বললাম, কাজটা আপনি ঠিক করেননি এনাজ। ও অনেক ডেঞ্জারাস। সুযোগ বুঝে আপনাকে একা পেলে আক্রমণ করতে পারে। এত সহজে আপনাকে ছেড়ে দেবে না। আমার জন্য নিজের বিপদ ডেকে আনলেন। আল্লাহ না করুক আপনার যদি কোনো ক্ষতি করে ফেলে। এনাজ আশ্বস্তের গলায় বলল, তুমি টেনশন নিও না তো। রসন আমার মাথার একটা চুলো স্পর্শ করতে পারবে না। ও যেই রাস্তা অবলম্বন করবে সেই রাস্তা আমরা বহু আগে পার করে এসেছি। ভাগ্যক্রমে ও বেঁচে গেছে, নয়তো ওর কপালে 9 নম্বর বিপদ সংকেত থাকতো। আমি মুখ বাঁকিয়ে বললাম, নেতা তো আপনারা, আপনাদের কত সাঙ্গপাঙ্গ রয়েছে। আমাদের কি কিছু হতে পারে নাকি? এই তো বুঝে গেছো। নিন এবার নেতা সাহেব এই সিদ্ধ ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিন। তায়াং ভাইয়া তোর পেঁয়াজ কাটা হয়েছে? তায়াং ভাইয়া মুখটাকে শুকনো করে বলল, আর একটু বাকি আছে। এত মোটা করে কাটছিস কেন? আরো চিকন হবে। আরো চিকন চাইলে নিজে করে নে, আমি পারবো না। এতটুকু করেছি অনেক কষ্টে। এই চেহারা নিয়ে বউকে কাজ করে খাওয়াতে হবে না। একটু পেঁয়াজ কাটতে কপাল বেয়ে ঘাম পড়ছে, দে আমার কাছে দে। আমার কাজ তো কম আসনি, উল্টো বাড়িয়ে দিয়েছিস। তায়াং ভাইয়া চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে জিহ্বা দেখিয়ে ভেঙচি কাটলো। আমি হাতের ছুরিটা উঁচু করে একবার ভয় দেখিয়ে পেঁয়াজ কাটায় মনোযোগ দিলাম। এনামের কথা মনে আসতেই জিজ্ঞেস করলাম, এনাম ভাইয়া কোথায়? তায়াং ভাইয়া বলল, আমাকে এরাম বললো, ভাইয়া আপনি চলে যান, আমি একটু পর আসছি। এখন তো আসার নাম নেই। আই এম হিয়ার। এনাম ভাইয়া দরজার সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কথা বলল। আমি মুচকি হেসে বললাম, এই তো এনাম ভাইয়া চলে এসছে। তা ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত 2 দিন ভালো ছিলাম না, এখন অনেক ভালো আছি। আমিও ছিলাম না। এখন আমার ভাইয়ার হাসি খুশি মুখটা দেখে আমি পুরো ভালো আছি। বিয়েটা হয়ে গেলে আমি পুরো নিঃস্ব হয়ে যেতাম। ভাইয়া তো গত 2 দিন ধরে উল্টো পাল্টা বকছে, তাই ভয়ে চলে এলাম যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এসব কথা এখন বাদ দিই। যা চলে গেছে তা তো গেছেই, এখন তো সব ঠিক আছে নাকি? ভাইয়া বাইরে থেকে আসছেন, এখন ফ্রেশ হয়ে আসেন। আমি কি কোনো কাজে হেল্প করতে পারি? না না, তার দরকার নেই। আমার হেল্পার 2 জন আছে, আপনাকে কিছু করতে হবে না। আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে আসি। আরেকটা কথা ভাবি, কি? আপনাকে লাল শাড়িতে খুব সুন্দর লাগছে। আমার ভাইয়ের বউ মনে হচ্ছে। হ্যাঁ, বাসায় ঢুকেই বুঝে গিয়েছিলাম কোনো গুছানো মেয়ের আবির্ভাব ঘটেছে। কিভাবে বুঝলেন? এই যে পুরো বাসাটা কি সুন্দর করে গোছানো, এটা মেয়েদের কাজ। বেশিরভাগ ছেলেরাই রুম অগোছালো করে রাখে, তবে সবাই নয়। অনেক ছেলেও আছে গোছানো, তবে সেগুলোকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হয়। আমি মুচকি হেসে বললাম, তেমন কিছু নয়। অগোছালো দেখতে আর ভালো লাগছিল না, কেমন জানি দম বন্ধ লাগছিল, তাই কোমরে সবকিছু গুছিয়ে ফেললাম। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি। এনাম চলে গেল। তায়াং ভাইয়া এনাজকে উদ্দেশ্য করে বলল, দেখলি ভাই, একদিকে গরম আর একদিকে নরম। আমাদেরকে খাটিয়ে মারছে, অন্যদিকে তার দেবরকে বাঁচিয়ে দিল। এনাম হেল্প করতে চাইলেও মানা করে দিল। এনাজ ডিমের খোসা সারিয়ে দিতে দিতে বলল, আমি ভাত হয়েছে কিনা সেটা দেখে তায়াং ভাইয়াকে বললাম, আর যারা বসে তো ভালো লাগছে না তাই না, যা ডাল ধুয়ে দে। আর চুলো খালি যাচ্ছে, ডাল সাজিয়ে বসিয়ে দিব। তায়াং ভাইয়া রেগে ফুস করে উঠলো। আমি ওর দিকে নজর দিলাম না। ভাত হয়ে গেছে, এখন মার ঝরাতে হবে।
ভাইয়া ডাল ধুতে বেসিনের দিকে চলে গেল। অবশেষে 1.5 ঘন্টা যুদ্ধ করে রান্না শেষ করলাম। রান্না শেষ করে একসাথে সবাই হই হুল্লোড় করে খাবার খেলাম। তারপর ল্যাপটপে ভূতের মুভি দেখলাম। রাত 2:30টার দিকে ঘুমোতে চলে গেলাম। তারা 3 জন এক রুমে, আমি একা আরেক রুমে। পরের দিন আমাদের জন্য কি খারাপ কোনো ঘটনা অপেক্ষা করছে? হুট করে মনটা কিরকম জানি কু ডাকছে। আচ্ছা, সত্যি কি খারাপ কিছু ঘটতে চলেছে, যার কারণে সবকিছু এলোমেলো হয়ে যাবে? সকালবেলা আম্মুর পা জড়িয়ে ধরে ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছি। মাদার বাংলাদেশ আমার হ্যাপি রেগে আছে। তায়াং ভাইয়া খালামণির পা ধরে বসে আছে। দূরে দাঁড়িয়ে আমাদের কাণ্ড দেখে এনাজ। এরা মিটমিট করে হাসছে। আমরা দুজন যা শুরু করেছি তাতে হাসি আসারই কথা। কত কিছু করে পটানোর চেষ্টা করছি, কিন্তু একটুও পড়ছে না। দাদি তো রেগে খালামণির রুমে দরজা আটকে বসে আছে। আম্মু বাজ খাই গলায় বলল, বাবা পা ছাড় বলছি। মাফ করে দাও না আম্মু। কি আম্মু? কিসের আম্মু? তোর আম্মু মরে গেছে। আমি যদি তোর আম্মু হতাম তাহলে এভাবে আমাদের মুখে চুনকালি মেখে পালাতে পারতি না। এখানে চুলকানি লাগানোর কি হলো? তোমাদের 2 বোনকে আমরা 2 ভাই বোন আগেই বলছি আমরা এই বিয়ে করতে পারবো না। তা তো কোনো গুরুত্ব দাওনি। ধরে বেঁধে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। একবারও জিজ্ঞেস করেছো আমরা এই বিয়েতে রাজি আছি কিনা? আমরা কোনো উপায় না পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। আম্মু মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। তায়াং ভাইয়া খালামণিকে বলল, তোমাকে আমি সব খুলে বললাম, তবুও তুমি জোর করে কেন আমাকে বিয়ে দিতে চাও বলো তো? দাদির সাথে সাথে তোমারও মাথা খারাপ হয়ে গেছে। খালামণি সোফার উল্টো দিকে তাকালো। সেখানে পাশাপাশি ইভা ও তন্নি দাঁড়িয়ে আছে। ওদের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, তোদের যারা পালাতে সাহায্য করেছে তাদের বিচার আগে হবে, তারপর তোদেরকে ধরবো। খালামণির কথাটা বলতে দেরি তন্নি ও ইভার সেখান থেকে চম্পট দিতে দেরি নয়। ওদের দৌড় দেখে আমার ভীষণ হাসি পেল, কিন্তু এখন হাসলে আমার কপালে শনি আছে। মামা আব্বু সোফায় বসে আছে। আব্বুর মুখটা গম্ভীর হয়ে আছে। তার সামনে যাওয়া তো দূরে থাক, তার দিকে তাকাতেও আমার ভয় করছে। আমি তায়াং ভাইকে ঠেলা দিয়ে ইশারা করে আব্বুর সাথে কথা বলতে বললাম। তায়াং ভাই ইশারায় মানা করলো। আমি এবার ওকে একটা জোরে চিমটি কাটলাম। ও আ করে মৃদু চিৎকার দিয়ে আমার দিকে ক্রূর দৃষ্টি দিল। মোলায়েম একটা হাসি দিয়ে ওকে ইশারায় আবারও অনুরোধ করলাম। ভাইয়া খালামণির পা ছেড়ে আব্বুর সামনে দাঁড়ালো। হ্যালো, আমার কিছু কথা ছিল। বলো। যদিও আমরা একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, তাও মাপ চাইছি। কথাগুলো আমাদের আগেই বলে ফেলা উচিত ছিল, তাহলে আর এত ভেজাল হতো না। ভাগ্যিস ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করেছিলাম, নয়তো আমাদের মান সম্মান যতটুক ছিল তাও হারাতাম। আমরা দুজনকে ভাই বোনের চোখে দেখি, তাই বিয়েটা করা আমাদের পক্ষে সম্ভব নয়। পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় পাইনি। আপনারা কেউ আমাদের কোনো কথাই শুনতে চাইছিলেন না। দেখো বাবা তায়াং, আমরাও আত্মীয়দের মধ্যে বিয়ে পছন্দ নয়। নোভার আম্মু তোমাকে অনেক পছন্দ করে, তাই তার জোরাজুরিতে এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হয়েছে। তবে আমি মন থেকে চাইনি বিয়েটা হোক। আমার বড় মেয়েকে আমি 5 জন নিয়েই বিয়ে দিব। তবে এক জায়গায় আমারও ভুল হয়েছে, তোমাদের মতামতটা নেওয়ার প্রয়োজন ছিল। আমরা তোমাদের উপর আমাদের মতটা চাপিয়ে দিয়েছি, এটা অন্যায় হয়েছে। আব্বুর কথা শুনে আমার চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। এক লাফে আম্মুর পা ছেড়ে সোফায় গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। সামনের পাটির দাঁত দেখিয়ে আব্বুকে বললাম, শুক্রিয়া আব্বু, যাক তুমি তো বুঝতে পেরেছো। আর কাউকে লাগবে না আমার। এবার একটু আম্মুকেই সহজ বিষয়টা বুঝিয়ে দাও। তবুও মামনি, তুমি পালিয়ে যেয়ে কাজটা ঠিক করনি। আমি জানি আব্বু, কিন্তু আর কোনো আইডিয়া মাথায় আসেনি। সরি তার জন্য। তায়াং ভাইয়া কিছু সময় থেমে ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, আমি সবাইকে একটা কথা বলতে চাই। খালামণি দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে কঠিন গলায় বলল, তোর কোনো কথা শুনতে আমরা আগ্রহী নই। তোমাদের শুনতে হবে আম্মু। এই কথাটা আমার আরো আগে বললে এত কিছু হতো না। তুমি তো জানো, কিন্তু তার নামটা জানো না। আমি তার নামটা একসাথেই সবাইকে জানিয়ে দিতে চাইছি। মামা জিজ্ঞেস করলো, কি কথা তায়াং বাবা? ভাইয়া কিছু সময় জোরে দম নিয়ে বলল, আমি নূরকে পছন্দ করি, বিয়ে করলে ওকেই করব। সবাই একসাথে চমকে তায়াং ভাইয়ার দিকে তাকালো। মামা মামি দুজনই বিস্মিত চোখে ওর দিকে তাকিয়ে আছে। খালামণি জানতো ভাইয়া একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু সে যে নূর আপি তা জানতো না।
তাই সেও চোখ বড় বড় করে ভাইয়ার দিকে তাকালো। তায়াং ভাইয়া চোখ দিয়ে ইশারা করে এনাজকে কিছু বলতে বলল। এনাজ সামনে এসে মাথা চুলকে বোকা ভঙ্গিতে আব্বুকে বলল। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। আব্বু ভ্রু জোড়া কুচকে এনাজের দিকে তাকিয়ে বলল, কি কথা? আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি নোভাকে বিয়ে করতে চাই। এনাজের কথা শুনেই আব্বুর কপালে ভাঁজ পড়ল, মুখের হাসিটাও মলিন হয়ে গেল। আমার ভয় করছে আব্বু যদি এনাজকে মানা করে দেয়। আব্বু কিছু সময় চুপ থেকে বলল, তোমার আত্মীয় স্বজনদের মধ্যে 5 জনকে নিয়ে এসো, আমি তাদের সাথে কথা বলবো। আঙ্কেল, আমার কেউ নেই, আমি এতিম ছেলে। যারা আছে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি আমার বিষয়ে খোঁজ খবর নিন, তারপর আপনার যদি মনে হয় আমি খারাপ তাহলে রিজেক্ট করে দেবেন, কিন্তু আমাকে ভালো ছেলে হিসেবে চিহ্নিত করলে অবশ্যই আপনার বড় মেয়েকে আমার হাতে তুলে দিতে হবে। আমি 5 জন ছাড়া তো আমার মেয়েকে দিতে পারি না। আমরা একটা সমাজ নিয়ে চলি বাবা, সব দিকে নজর রাখতে হয়। তাছাড়া এটা আমাদের আদরের বড় মেয়ে, 10 জায়গায় দেখে 1 জায়গায় দিব। তায়াংয়ের সাথে বিয়েতে আমি রাজি ছিলাম না, তা তো একটু আগে বললামই। একবার ও ভুল করেছে, তাই ওকে নিয়ে আমি একটু বেশি সেনসিটিভ। আঙ্কেল, আপনার মেয়ে আমার সাথে থাকবে, ও দায়িত্ব আমার। এখানে সমাজের কথা বললে তো হবে না। তাছাড়া আমরা দুজন দুজনকে ভালোবাসি, এর থেকে বড় কোনো কথা তো থাকতে পারে না। তাদের দুজনের কথার মাঝে আমরা কেউ কোনো কথা বলছি না, সবাই নীরব দর্শকের মতো ভূমিকা করছে। তাদের কথার চক্করে তায়াং ভাইয়ার নূর আপিকে পছন্দ করার কথাটা ধামা চাপা পড়ে গেল। আব্বু মুখটাকে থমথমে করে এনাজকে বলল, দেখো না, যা বলার তা তো বলেই দিলাম। তুমি তোমার পরিবারের 5 জন নিয়ে এসো, আমি তাদের সাথে বসে কথা বলবো। তারপর ভেবে দেখবো তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব কিনা। তুমি যদি আমার মেয়েকে ভালোবেসে সুখে রাখতে পারো তাহলে তোমার হাতেই নির্দ্বিধায় তুলে দিব। এনাজ শক্ত গলায় আব্বুর কথার প্রতিবাদ করে বলল, আমি তো 5 জন আনবো না আঙ্কেল, যারা আমার বাবা মায়ের মৃত্যুর পর একদিন একটা খোঁজও নেয়নি, একটু উকি মেরে দেখেনি পর্যন্ত আমরা কেমন আছি, বেঁচে আছি নাকি মরে গেছি, কিভাবে চলছি, কি করছি। তাদেরকে কেন আনবো আমি? চাচারা এতিমের সম্পদটুকু কেড়ে নিয়েছে, এখন তাদের আনতে হলে আবার তেল মাখতে হবে, হাতে পায়ে পড়তে হবে। শুধুমাত্র বিয়ের জন্য আমি তাদের হাতে পায়ে তো ধরবো না। আমি তাদের মুখ দর্শন করতে চাই না। আমি এই বিষয়টা মানতে পারলাম না আঙ্কেল। তুমি 5 জন না আনলে তো আমি কথা এগোতে পারছি না। আমার মেয়েকে তো সারা জীবন সিকিউরিটি দিয়ে কারোর হাতে তুলে দিতে হবে। পরবর্তীতে আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলে আমাদের কপাল চাপড়াতে হবে। আঙ্কেল, আমি এতিম বলে কি আমার জন্য এত শর্ত জুড়ে দিলেন? আমার উপর কি বিশ্বাস হচ্ছে না আপনার? তাহাকে জিজ্ঞেস করুন, ওর থেকে ভালো আমাকে আর কেউ দেবে না। যা বলার তা তো বলেই দিলাম। তুমি 5 জন নিয়ে এসো, তারপরে দেখা যাবে। আমি শুকনো মুখে এনাজের দিকে তাকালাম। ওর মুখটা বিষণ্ণ লাগছে। তায়াং ভাইয়া চুপ করে দাঁড়িয়ে আছে। আমি কিছুটা সাহস জুগিয়ে আব্বুকে বললাম, আব্বু আমার কথাটা একটু শোনো প্লিজ। পুরো কথা শেষ হওয়ার আগেই আব্বু হাত উঠিয়ে আমাকে থামিয়ে দিয়ে বলল, একবার ভুল করেছো, দ্বিতীয়বার এমন কিছু করো না। তোমার কোনটা ভালো সেটা আমাদের থেকে বেশি তুমি বুঝো না। তোমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমিও তোমার আম্মু এখনো বেঁচে আছে। নিজেকে বড় ভেবো না, তুমি আমাদের কাছে সবসময় ছোটই থাকবে। আব্বু দ্রুত রুমে চলে গেল। আব্বুর সাথে সাথে আম্মু, খালামণি, মামা, মামিও চলে গেল। ড্রয়িং রুমে শুধু আমি, এনাজ, তায়াং ভাইয়া আর এনাম। আমি ছলছল চোখে তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এনাজ আমার সামনে এসে টলমল চোখে বলল, এতিম হয়ে বোধ হয় জীবনে সব থেকে বড় ভুলটা করেছি। আমাদের কদর কোথাও নেই, সব জায়গায় আমাদেরকে চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় আমরা এতিম। সবার সাথে টক্কর দেওয়া আমাদের বোকামি। আচ্ছা, আমরা কি ইচ্ছে করে এতিম হয়েছি? কেউ কি চায় ইচ্ছে করে এতিম হতে? এটা কি আমাদের দোষ? আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, কি বলছেন এসব? এতিম হওয়া দোষের কেন হবে? আপনাদের ভাগ্য আল্লাহ বাবা মা রাখেনি, এটা আপনার দোষ কেন হবে? যদি দোষ না হয় তাহলে কেন সব ক্ষেত্রে আমাদেরকে নিচু করে দেখা হয়? তোমার বাবার মতো বুদ্ধিমান মানুষের দ্বারা এমন কিছু আশা করিনি। সত্যিই আমি আশাহত। এনাজ আমার কথাটা শুনেন। ব্যাস, অনেক শুনেছিল ভাই। এভাবে ডেকে এনে অপমান না করলেও পারতে। তোমার কথায় শুধুমাত্র এখানে এসেছিলাম, তুমিও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে আমি তোমার যোগ্য নই। কি উল্টো পাল্টা বকছেন? এখানে আমি কি করলাম? আপনি আমাকে শুধু শুধু ভুল বুঝছেন কেন? আমি কি বলেছি আপনি আমার যোগ্য নন? থাক,
আর কোনো কথা শুনতে হবে না। আমি 5 জন নিয়ে আসতে পারবো না। আমার উপর ভরসা করে যদি তোমার বাবা মা বিয়ে দেয় তাহলে আমি সর্বদা চেষ্টা করব তোমাকে রানী করে রাখার। একটু অপেক্ষা করুন, আমি আব্বুকে মানিয়ে নিব। ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে ফেলবো, তবে আপনাকে আমার হাত শক্ত করে ধরে রাখতে হবে। মাঝপথে ছেড়ে দিলে চলবে না। আমি তোমার হাতটা ছেড়ে দেওয়ার জন্য ধরিনি। তোমাকে আমার প্রয়োজন। সবকিছুর বিনিময়ে হলেও তোমাকে আমার হাসিল করতে হবে। কিন্তু এমন হলে তো আমাকে হতাশা ঘিরে ফেলবে। আমার বেঁচে থাকা দায়ী হয়ে যাবে। উনি কথাটা অন্যভাবেও বললেও পারতো। আমার দিক বিবেচনা না করে উনি নিজের রায় দিয়ে দিল। এটা আমি মানতে পারছি না। আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে এনামকে বলল, এই নাম চল, আমাদের জন্য সবকিছু বরাদ্দ নেই রে ভাই। শুধুমাত্র এতিম হওয়ার কারণে বোধহয় আমরা এত অপমানিত হই। আমাদের ভালোবাসার কোনো দাম নেই। সব থেকে বড় কথা, আমরা এতিম। এনাজ চোখের পানি মুছে আমার দিকে ঘুরে কান্না জড়ানো কণ্ঠে বলল, তোমার বাবা এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে আমাকে সরাসরি বলে দিতে পারতো ও এই ছেলের সাথে তার মেয়েকে বিয়ে দেবে না। আমি রেগে বললাম, তখন থেকে কি এতিম এতিম বলা শুরু করেছেন? হ্যাঁ, আমার বাবাকে একবার এই শব্দটা উচ্চারণ করেছে, এবার কিন্তু বেশি বুঝছেন আপনি। আমি বেশি নই, সঠিকটাই বুঝছি। সে ছোটবেলা থেকে একা একা জীবন যুদ্ধ করে এসেছি। কার কথা বলার ভঙ্গি কোন দিকে ইঙ্গিত করে তা বোঝার ক্ষমতা আমার আছে নোভা। তবুও যদি তোমার আব্বু আমাকে বিশ্বাস করে তাহলে তোমাকে আমার হাতে তুলে দিতে পারে। আমাকে তখনই বলো, আমি খুশি মনে সব ভুলে তোমাকে গ্রহণ করতে চলে আসবো। আমার কোনো অভিযোগ কিংবা দাবি দেওয়া থাকবে না। আমার শুধু তুমি হলেই চলবে। আসছি, ভালো থেকো। এনাজ ওর ভাইয়ের হাত ধরে বাসা থেকে বের হয়ে গেল। আমি তায়াং ভাইয়ের দিকে তাকালে সেও আমার দিকে কপাল কুঁচকে তাকালো। আমি ধপ করে সোফায় দাঁড়ানো থেকে বসে পড়লাম। চোখ দুটো দিয়ে আপনা আপনি পানি পড়ছে। সারা পৃথিবী ঘুরছে আমার। এমনটা না হলেও পারতো। 2 দিন পর কলেজের ক্যান্টিনে বসে আছি, সাথে তন্নি ও শারমিন। এরা দুজন বকবক করছে, আমি নীরব শ্রোতার মতো সব শুনছি। তবে ওদের কোনো কথা আমার মাথায় গাচ্ছে না। আমি তো গত 2 দিন আগের কথা চিন্তা করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হবে সামনে তা জানি না। এদিকে এরা দুজন রাজ্যের প্যাচাল শুরু করছে। ওদের থামানো এখন আমার জন্য দায়। শারমিন কথা থামিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি রে, তুই এমন স্টপ হয়ে আছিস কেন? এমনি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না যদি না আমরা ঠিক করি। তাহলে ঠিক করে নে। মুখে বললে তো ঠিক হয়ে যায় না। এর জন্য ইচ্ছা, আগ্রহ, পরিশ্রমও চাই। তন্নি আমার হাতের ওপর একটা হাত রেখে আশ্বস্ত গলায় বলল, তুমি টেনশন করে শুধু শুধু নিজের চেহারার বেহাল দশা করো না। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। তোমাকে ভেঙে পড়লে চলবে না। আমি ভেঙে পড়ছি না তন্নি, আমি ভয় পাচ্ছি। কেন নুভাবু? শেষ অবধি আমরা একে অপরের হব তো? আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। যদি তোমার ভাগ্য অ্যানাস ভাইয়া থাকে তাহলে 10 বছর পরে হলেও সে তোমারই হবে। আমি তাচ্ছিলের হাসি দিয়ে তন্নিকে বললাম, কিন্তু সে তো আজকাল ইগনোর করছে তন্নি। এটা কখনো হতে পারে না নুভাবু। আমি অ্যানাস ভাইয়াকে সেই ছোটবেলা থেকেই দেখছি। তাকে আমি ভালো করে চিনি। সে কখনো তোমাকে ইগনোর করতে পারে না। গত 2 দিন ধরে না হলেও আমি শত শত কল দিয়েছি, বারবার সুইচ অফ বলছে। সে নিজ থেকে একটা কলও দেয়নি। না জেনে কথা বলো না তুমি। শারমিনও তন্নির সাথে একমত হয়ে বলল, তুই না জেনে কথা বলিস না। এমনও তো হতে পারে তার মোবাইলের কোনো সমস্যা হয়েছে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে ওদের দিকে মলিন চোখে তাকিয়ে বললাম, জানি না, হতেও পারে। বাদ দে এসব কথা। তোরা কি খাবি বল? শারমিন চোখ মুখে প্রশ্নবোধক চিহ্ন এঁকে আমাকে জিজ্ঞেস করলো। খাবারের কথা পরে, আগে বল আন্টি আঙ্কেল কি চলে গেছে? হ্যাঁ, কেন? যাওয়ার আগে কিছু বলে যায়নি? না। আবার কবে আসবে? তায়াং ভাইয়ার কাবিনের সকল ব্যবস্থা হয়ে গেলে সামনের সপ্তাহে আসবে। ভাইয়ার বিয়েতে সবাই রাজি আছে, শুধু দাদি ছাড়া। দাদিকে রাজি করালে আগামী সপ্তাহে ওদের কাবিন হয়ে যাবে। তারপর খালু এলে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসবে। কিন্তু তন্নি যে বলল তোর নৌরাপি নাকি রাজি না, তাহলে বিয়ে কিভাবে হবে? কে বলেছে রাজি না? আমার সাথে তায়াং ভাইয়ার বিয়ে ঠিক হয়েছিল বলে আপি খুব কষ্ট পেয়েছে, তাই এখন ভাইয়ার সাথে অভিমান করে আছে। তাই জন্য ভাইয়াকে বলে বেড়াচ্ছে যে সে বিয়েতে রাজি নয়। ও আচ্ছা,
আঙ্কেল আন্টি এবার এলে তাদের সাথে তুই নিজেও কথা বলে দেখিস। তাই করতে হবে। তন্নি, খাবার নিয়ে আয়। ওকে নুফাপু। তন্নি চলে গেল। ও খাওয়ার পরপরই রনক আমাদের সামনে হাজির। অনেকদিন পর তাকে দেখলাম। লাফ দিয়ে সামনের চেয়ারে আমার মুখোমুখি বসে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? আমি মুখে জোর করে হাসি ফুটিয়ে মিষ্টি করে সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা দিনকাল কেমন যাচ্ছে? যাচ্ছে ঠেলে ধাক্কিয়ে কোনো রকম। আপনার? এই তো ভালোই। হঠাৎ কি মনে করে আজ আমার কাছে? না এমনি ভাবলাম অনেকদিন ধরে বড় ভাইয়ের হবু বউয়ের সাথে দেখা হয় না, তাই একটু দেখা করে আসি। আমি তাচ্ছিল্য করে বললাম, আর ভাইয়ের হবু বউ? এমন করে বললে কেন? না কিছু না। আমি কিন্তু সবই জানি ভাবি। জানলে তো ভালোই। তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তুমি করে বলছি, কিছু মনে করো না। না মনে করার কি আছে? কিছু মনে না করলেই ভালো। ক্ষুধা লাগছে, কিছু খাওয়াও অন্তত। ওনার কথা বলার ভঙ্গিতে আমার হাসি পেল। অন্য সময় হলে একসাথেই খাওয়ানো নিয়ে নানান কথা শুনিয়ে দিতাম, কিন্তু আজ তা করতে মন সায় দিল না। ধীর কণ্ঠে বললাম, কি কি খাবেন বলুন। রনক চোখ দুটো গোল গোল করে বলল, আল্লাহ, তুমি রাজি হয়ে গেলা মিস ঝগড়ুটে। সরি ভাবি, আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে ঝগড়া করবে, কিন্তু তা না করে রাজি হয়ে গেলে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনার কি ধারণা আমি সবসময় ঝগড়া করি? তাই ভাবতাম এতদিন। আমাদের কথার মাঝে তন্নি চলে এলো। তন্নি খাবারগুলো আমাদের সামনে রেখে আর চোখে রনকের দিকে তাকালো। দুজনের চোখাচোখে হতেই মিষ্টি একটা হাসি বিনিময় হলো। চোখে চোখে কিছু ইশারাও হলো। আমি দেখেও না দেখার ভান করে বসে রইলাম। আপাতত এসব বিষয়ে নিজেকে ফোকাস করতে ইচ্ছা করছে না। তন্নিকে দাঁড়িয়ে থাকতে দেখে রনক ওকে তাড়া দিয়ে বলল, এই চেয়ারে বসো। তারপর আমার দিকে তাকিয়ে ভ্রুর কাছে চুলকে লাজুক ভঙ্গিতে রনক বলল, আজ আসি ভাবি, আমাকে একটু উঠতে হবে, পাশের কলেজে আমাদের সভা আছে। আমি ভদ্রতা বজায় রাখতে তাকে বললাম, সে কি খেতে না চাইলে তার না খেয়ে চলে যাবেন? এটা কিন্তু ঠিক নয়, বসুন। আজ নয় আরেকদিন, আজ উঠি। সবার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে রনক চলে গেল। ওর যাওয়ার পানে তন্নি এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ওর মুখটা অনেকটা মলিন দেখাচ্ছে। আমি ওর মুখের সামনে তুড়ি বাজিয়ে বললাম, কি দেখিস তন্নি? তন্নি কিছুটা চমকে আমার দিকে ফিরে মুখ কাছুমাছু করে বলল, কিছু না। আমি কথা বাড়লাম না, চুপচাপ খাবার খেতে লাগলাম। ওরা দুজন হাসি ঠাট্টায় মেতে খাবার খাচ্ছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখে খাবার মুখে পড়ছি। হঠাৎ এনাজকে দেখতে পেয়ে কিছুটা চমকে উঠলাম। এনাজের সাথে রনককে কথা বলতে দেখে আরেক দফা অবাক। রনক হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে, এনাজ চুপ করে তা শুনছে। আমি দ্রুত খাবার ছেড়ে উঠে দাঁড়ালাম। তন্নি শারমিন একসাথে প্রশ্ন করে উঠল, কোথায় যাস নোভা? যাচ্ছ কোথায় নুফাপু? আমি দ্রুত সেখান থেকে যেতে যেতে ওদের দিকে পেছন ঘুরে হাত দেখিয়ে বললাম, একটু আসছি, তুই এখানেই থাকিস। আমি দৌড়ে এনাজের দিকে গিয়েও তাকে নাগাল পেলাম না। রনকের সাথে কথা বলে সে দ্রুত পায়ে এখান থেকে কেটে পড়ছে। আমি পেছন থেকে বেশ কয়েকবার ডাকলাম, এনজিও সংস্থা, মিস্টার এনাজ, ও হ্যালো। উনি একবারের জন্য পেছনে তাকালো না, দ্রুত পায়ে কলেজের গেট পেরিয়ে বাইরে চলে গেল। আমি আরো কয়েকবার ডাকলাম, কিন্তু সে সাড়াও দিল না, পেছনে ফিরেও তাকালো না। গেটের বাইরে গিয়ে বাইকে উঠে চাবি ঘুরিয়ে স্টার্ট দিল। তারপর সে এক টানে চলে গেল। আমি দৌড়ে গেটের বাইরে এসে দাঁড়ালাম। যতক্ষণ অব্দি তার বাইক দেখা গেল ততক্ষণ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে রইলাম। আমাকে ইগনোর করলো সে। আমি তো অনেক জোরেই তাকে ডেকেছি। দূরের মাঠের ছেলেগুলো আমার কণ্ঠ শুনে অদ্ভুত চাহনিতে তাকিয়েছিল, কিন্তু সে এত কাছে থেকে শুনতে পায়নি। বিষয়টা কিরকম সন্দেহজনক। উনি বোধহয় সত্যি আমাকে ইগনোর করা শুরু করেছে, নয়তো একবারের জন্য হলেও ফিরে তাকাতো। কখনো তো এমনটা হয়নি। ইগনোর না করলে আজ এমনটা কেন হলো? ধীর পায়ে পুনরায় কলেজের ভেতর প্রবেশ করলাম। সামনেই রনককে দেখতে পেলাম। ওকে দেখে আমি ওর দিকে এগিয়ে গেলাম। রনক, আপনার সাথে আমার একটু কথা ছিল। রনক কয়েকটা ছেলের সাথে কথা বলছিল। আমার দিকে ঘুরে কপাল কুঁচকে তাকালো। তারপর সাথে ছেলেগুলোকে বিদায় জানিয়ে আমাকে বলল, হ্যাঁ ভাবি বলো। কথায় কথায় ভাবি বলেন না তো, ভালো লাগে না। আমি কঠিন গলায় কথাটা বলতে রনক মুচকি হেসে বলল, ভাইয়ের উপর রাগ করেছো?
না, রাগ করবো কেন? হো, তাহলে অভিমান হয়েছে। কিছু হয়নি। মুখে স্বীকার না করলেও তার ওপর আমার প্রচন্ড অভিমান হয়েছে। উনি তো কখনো এমন করেননি। অন্য সময় হলে নিজে আমার সাথে দেখা করতে চলে আসেন। আজ আমি ডাকলাম আর উনি আমাকে এড়িয়ে চলে গেল। অভিমান হওয়াটাই তো স্বাভাবিক। রনক আমাকে চুপ করে থাকতে দেখে বলল, তুমি কি জানি বলবে? বলবো তো। কি? তোমার ভাইয়া তোমার সাথে কি কথা বললো? ও, ওই তো তোমার খোঁজ খবর নিল, আমাকে তোমার কাছে সেই পাঠিয়েছিল। আমি অবাক চোখে জিজ্ঞাসা করলাম, সে তোমাকে আমার কাছে পাঠিয়েছে? হ্যাঁ, সকালে কল করে কলেজে আসতে বললো। আমি তো আজ আসতাম না, শুধু তোমার খবর নিতে ভাইয়ার অনুরোধে আসতে হলো। সে তো কলেজে এসেছিল, তাহলে নিজে এসে কেন জিজ্ঞেস করলো না? সেটা তো আমি জানি না, তুমি তাকে জিজ্ঞেস করো। তাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমায় ইগনোর করে চলে গেল। কতবার ডাকলাম, একটু শুনলো না। রনক অবিশ্বাস্য কণ্ঠে চোখ দুটো বড় বড় করে বলল, এনাজ ভাই তোমাকে ইগনোর করছে? এটা আমি বিশ্বাস করতে পারলাম না। তোমার কোথাও ভুল হচ্ছে, ভাই তোমাকে কখনোই ইগনোর করবে না। কিন্তু এটাই হয়েছে। রৌনক যাবে না সাবায়? পেছন থেকে একটা ছেলে রনককে চেঁচিয়ে কথাটা জিজ্ঞেস করলো। রনক উকি মেরে তার দিকে তাকিয়ে বলল, যাবো তো, একটু দাঁড়া, আমি আসছি। ওকে আয়, আমি এখানে আছি। রনক আমার দিকে তাকিয়ে বলল, আমাকে যেতে হবে। আমি তোমাদের বিষয়ে নাক গলাতে চাচ্ছি না। আমি চাই তোমাদের মধ্যকার যাবতীয় কিছু তোমরা নিজেরাই সমাধান করে নাও। আমি আসছি। রনক আমাকে সাইড কাটিয়ে সামনের দিকে চলে গেল। আমি শূন্য দৃষ্টিতে দূরের মাঠটার দিকে তাকিয়ে রইলাম। সেখানে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। টুপ করে চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল অবাধ্য হয়ে ঝরে পড়ল। আমি শত চেষ্টা করেও তাদেরকে আটকাতে পারলাম না। নুবা সোফায় দুপা মুড়ে বসে কোলে বিশাল বড় প্লেট রেখে গাজরের খোসা ছাড়াচ্ছিলাম। মনোযোগটা পুরো দমে কাজের মধ্যেই ছিল। হঠাৎ ইফাতের বিখ্যাত নুবা ডাক শুনে চমকে ওর দিকে তাকালাম। বেচারার মুখটা কিরকম শুকনো লাগছে। সেই শুকনো মুখের দিকে তাকিয়ে আমি রাগ করতে পারলাম না। মুচকি হেসে জিজ্ঞেস করলাম, কিছু বলবি ইফাত? ইফাত মাথা উপর নিচ করে বলল, কি বলবি বলে ফেল। তুমি কি ব্যস্ত? একটু বলা যায়। গাজর দিয়ে কি করবে? গাজরের হালুয়া বানাবো। তুমি হালুয়া রান্না করতে পারো? পারি। আমার আম্মুরও গাজরের হালুয়া অনেক পছন্দ। তাই নাকি? বাহ, ভালোই তো। তাহলে বানিয়ে আন্টিকে দিয়ে আসবনি। তোর পছন্দ নয়? আমার ততটা ভালো লাগে না। ও আচ্ছা। আমি সোফার এক সাইড সরে ওকে জায়গা করে দিয়ে বললাম, এখানে বস। ইফাত চুপচাপ এসে আমার পাশে বসলো। মাঝে মাঝে কাজ করার সময় একজন কথা বলার মানুষ পেলে আমার ভালোই লাগে। এমনি একা একা বোরিং হচ্ছিল। মনে মনে আল্লাহর কাছে একটা কথা বলার মানুষ চাইছিলাম। আল্লাহ মিলিয়েও দিল। আজ মন ভালো নেই বলে কলেজেও যায়নি। তন্নি একাই চলে গেছে। একা থাকতে থাকতে বিরক্ত লাগছিল, তাই ভাবলাম কিছু রান্না করি, সময় কেটে যাবে। দাদি তো আমার সাথে 4-5 দিন ধরে কথা বলে না। খালামণি অবসর সময়ে দাদির সাথে গল্প করে কিংবা মোবাইলে সিরিয়াল দেখে। সবার সাথে ইমোতে কথা বলে। ইফাত কিছু সময় চুপ করে আমার কাজ দেখলো। তারপর আমার মুখের দিকে তাকিয়ে ভুবন ভোলানো একটা হাসি দিয়ে বলল, কার জন্য রান্না করবে? তায়াং ভাইয়ার জন্য। ও গাজরের হালুয়া অনেক পছন্দ করে। ফ্রিজে গাজরগুলো কবে থেকে পড়ে আছে, কিছুই করা হয় না। তাই ভাবলাম ওর জন্য একটু হালুয়া করে ফেলি। তোর স্কুল নেই আজকে? মাথা ব্যথা করছিল, তাই আম্মু বলল যেতে হবে না, সিফাত একটু পরে যাবে। তুই আজ এত ভদ্র ছেলে যে, অন্য সময় তো বউ বউ করে কান পচিয়ে ফেলতি। কি হয়েছে? আমার শরীরটা কয়েকদিন ধরে ভালো না জানো। আম্মু শুধু উল্টো পাল্টা কথা বলে, উনি নাকি মারা যাবে, আরো কত কিছু। আমার না অনেক খারাপ লাগে। তার কিছু হলে আমাদের কি হবে বলো তো? কথাগুলো বলতে বলতে ইফাতের চোখ দুটো টলমল করে উঠল। আগের পিচ্ছি ইফাতের সাথে আজকের পিচ্ছির অনেক তফাৎ। নেই কোনো দুষ্টুমি করার তাড়া, বরং মাকে হারানোর ভয় তার চোখে স্পষ্ট। তার জন্য হয়তো দুষ্টুমিগুলো তাকে ছেড়ে পালিয়েছে। আমি প্লেটটা সামনে টি টেবিলে রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, চিন্তা করিস না, কিছু হবে না আন্টির। আম্মুর কিছু হলে আমি বাঁচবো না আপু। মাথা নিচু করে ডুকরে কেঁদে উঠল ইফাত।
ওর কথার মধ্যে আজ আমি কোনো বাচ্চামো খুঁজে পাচ্ছি না, বরং মনে হচ্ছে কোনো বড় মানুষের সাথে কথা বলছি। কোথায় জানি পড়েছিলাম, বাবা মা হয়তো জানে না সন্তানরা নিজের মৃত্যুর থেকেও বেশি ভয় পায় তাদের মৃত্যুকে। কথাগুলো চিরন্তন সত্য। এমনি ভালোও লাগছিল না, তার মধ্যে ওর কান্না যেন আমার মনকে আরো খারাপ করে দিল। ওর মাথা উঠিয়ে চোখের পানিটুকু মুছিয়ে দিয়ে বললাম,